আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক যাচ্ছে এবং পৃথিবীর রাজনীতির কারণে আমাদের বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত হয়ে যায়। এখন এই যে ইলেকশনটা হচ্ছে, ইলেকশনে কিন্তু বাংলাদেশ থেকে যা কিছু হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ যদি বাংলাদেশ থেকে 33% নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে থাকে, 66% নিয়ন্ত্রণ এখন দেশের বাইরে। এখন সেটি লন্ডন বলেন, আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, এটা বলতে হবে। ২ নম্বর হলো যে আমাদের যে অর্থনীতি, আমরা যে পরিশ্রম করি বা যে কাজকর্ম করি, এখন বলতে গেলে আসলে 90% বিষয় নির্ভর করে অন্য দেশের অর্থনীতির উপরে। এই যে আমাদের রেমিটেন্স গুলো পুরো দেশটাকে চালিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে অশান্তি হলে, ইউরোপ আমেরিকা অশান্তি হলে, আমাদের পাসপোর্টের মান কমে গেলে আমাদের এই রমরম অবস্থা থাকবে না ম্যান পাওয়ারে। এই যে আমাদের আমদানিকৃত পণ্য, এখন এই যে সারা বাংলাদেশে সিএনজি, এলএনজি, তার এলপিজির সমস্যা যাচ্ছে। এর কারণ হলো যে আমরা যে সাপ্লাই চেইন রেখেছি ইরানের সাথে, রাশিয়ার সাথে, ভারতের সাথে, একটা হলো আন্ডার মার্কেট, এখানে সমস্যা হচ্ছে। তো কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। এই করোনার কারণে আমাদের পুরো ইকোনমির যে মানে আপনি শেখ হাসিনা কিন্তু পতনই হতো না, যত কিছুই বলেন না কেন। আমেরিকার বাবাও শেখ হাসিনার পতন ঘটাতে পারতো না যদি বাংলাদেশে, পৃথিবীতে করোনা না আসতো। করোনার কারণে তার যে ইকোনমিক গ্রোথটা ছিল, 2018 পর্যন্ত তিনি যে গ্রোথটা রেখেছিলেন, সেখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতি তাকে পঙ্গু করতে পারেনি। কিন্তু করোনার সময়টিতে পুরো তার যে ট্যাক্স কালেকশন, তার যে অর্থনীতি, এই জিনিসগুলো ধসে পড়েছে। আর তার যে দুর্নীতি, সেই দুর্নীতির যারা লোকজন ছিলেন তারাও দেউলিয়া হয়ে গেছে। তো ওদের যে দুর্নীতি, এসালাম বলেন, ভ্যাকসিনকো বলেন, তারা কিন্তু এটা করোনার আগ পর্যন্ত ধামা চাপা দিয়ে মানে 1,00,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে, 20,000 কোটি টাকা রাজনৈতিক পান্ডাদেরকে দিয়েছে, নিজেরা 20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, 60,000 কোটি টাকা তারা বিনিয়োগ করে তারা কিন্তু ইকোনমির চাকা ঘুরিয়ে নিচ্ছিল, এবং 60,000 কোটি টাকা দিয়েই আসলে 40,000 কোটি টাকা সে কভার করতে পারত। এর কারণ হলো যে সিন্ডিকেট করে তারা ব্যবসা করত, সেই সিন্ডিকেটে তাদের কখনো কখনো 200% তারা লাভ করত। যেমন ধরেন আটা, ময়দা, চিনি, চাল, এই যে মানে এসালম, অন্যান্য যে সকল সিন্ডিকেট আছে, তারা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে তারা যে ব্যবসা বাণিজ্য করতে, এবং বছরে 4-5 বার কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা কখনো 200 গুণ পর্যন্ত, 300 গুণ পর্যন্ত তারা লাভ করতো। চালের ক্রয় মূল্যের চাইতে 300 গুণ বেশি বেতন দিয়ে মানে দিয়ে তারা লাভ করতো এই কনজিউমার প্রোডাক্টে। ফলে ওই যে তারা যে চুরিচামারি করতো, এটা স্বাভাবিক অবস্থায় থাকলে এটা তারা কভার আপ করতে পারতো। কিন্তু করোনার কারণে কি হলো, তছনছ হয়ে গেল, সব তছনছ হয়ে গেল, এবং তারা ব্যাংক ডিফল্ট হতে থাকলো। তারা সেই মানুষের কনজিউম কমে গেল, ধোকাবাজি, ভেলকিবাজি গুলো করার সুযোগ কমে গেল, ব্যাংকে তাদের একটার পর একটা প্রকল্প হতে নষ্ট হতে থাকলো, আর সরকার যেটা তাকে কভার করবে সেটাও হলো না, বিকজ করোনার কারণে বিদেশি বিনিয়োগ সবকিছু নষ্ট হয়ে গেল। এক করোনা, করোনা যেতে না যেতেই বাকি যতটুকু ছিল তারপরেও শেখ হাসিনাকে দমানো যাইতো না। করোনা কিন্তু সে মোটামুটি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা ম্যানেজমেন্ট করেছিল শেখ হাসিনা। কিন্তু ইউক্রেনের যুদ্ধ তার কোমর ভেঙে দেয়। তো সেই ইউক্রেনে যখন যুদ্ধ, সে যদি তখন ভারতের মতো ঝুঁকি নিয়ে রাশিয়ান তেলটা আমদানি করে, রাশিয়া এখানে রিফাইনারি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং রাশিয়াকে যদি সে এখানে সেনা ক্যাম্প স্থাপন করতে দিত, এই যে চীনের খপরে সে পড়তো না, এবং তার ক্ষমতা হারায় না সে, কিন্তু ওই সাহসটা সে নিতে করতে পারেনি। সে যদি খালি মিস্টার পুতিনের সাথে বলতো যে ঠিক আছে, আমাকে এই গার্মেন্টস আমি টোটালি এক্সপোর্ট করব, মানে আমেরিকার পরিবর্তে তোমার দেশে তুমি এটাকে কিনে নাও, আগামী 10 বছরের জন্য বাংলাদেশের যত গার্মেন্টস বর্তমান রেট আছে তোমার সাথে, তোমার দেশে, এবং ওখানে মানে ওয়ালমার্ট, জেসি পেনির সাথে বড় বড় কোম্পানি রাশিয়াতে আছে, মানে তারা ওইগুলো নিয়ন্ত্রণ করে, চীন এবং রাশিয়া। তো বাংলাদেশের ব্র্যান্ডগুলো তারা কিন্তু সেখানে দিতে পারতো। তো ওই কাজগুলো শেখ হাসিনা সেই ঝুঁকি নেয়নি। ফলে কি হলো, ইউক্রেন যুদ্ধের সে না মানে বেহেশত না দোজখ মাঝামাঝি থেকে পুরো ইকোনমিটাকে শেষ করে দিয়েছে। আর সেই ইকোনমি এখন বাংলাদেশে, আর এর মধ্যে ইরানের যুদ্ধ হই হই করে মানে হচ্ছে না বা হওয়ার উপক্রম দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ইকোনমি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, আগামীতে যদি যারা নির্বাচন হয়, যদি স্বাভাবিকভাবে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন, সকল সম্ভাবনা বুমেরাং হয়ে যাবে ইরানের যুদ্ধের ফলে।
ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এই যে এখন ইরানের যদি আক্রমণ করে, ইরান যদি আমেরিকা আক্রমণ মানে আমেরিকা যদি ইরান আক্রমণ করে, বিশ্বাস করেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের এই যে এখন যে ভাবসাব দেখছেন, দেখতেই পাবে না, দে হ্যাভ টু তাদের এখানে নিয়ে যেতে হবে। এই হলো বাস্তব অবস্থা। তো কাজেই তার ফলে কি হবে? আমাদের অর্থনীতিকে সোজা থাকবে? আমেরিকা কি ছেড়ে দিবে? আমাকে ছাড়বে না। কিন্তু আবার সরকারের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে কোনো অবস্থাতেই সেই অ্যাঙ্গার, সাধারণ তৌহিদি জনতার যে অ্যাঙ্গার, সেটা বন্ধ রাখতে পারবে না। কাজেই এই যে আমেরিকা যে যুদ্ধের জন্য চেষ্টা চালাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা কিন্তু আমাদের জন্য ফরজ আইন। আমরা ওটা নিয়ে আলোচনা করছি না। আমরা তারেক রহমান সাহেবের বিড়াল জেবু কি করলো, তারপর শেষে তারেক রহমান সাহেবের মেয়ে তার বাবার জন্য কিভাবে সেই পানির বোতল খুলে দিল, তিনি কিভাবে প্লেন থেকে তার ব্রিফকেস নিয়ে নামলেন, এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা করছে। অথচ দুর্ভিক্ষ ধেয়ে আসছে, যুদ্ধ ধেয়ে আসছে, অভাব ধেয়ে আসছে, বিশৃঙ্খলা, জনযুদ্ধ ধেয়ে আসছে, যদি ধেয়ে আসছে মানে কি আসবে, যদি ইরানকে এখন আক্রমণ আলায় আমেরিকা ঠিক যেভাবে ইরাকে চালিয়েছিল। আপনারা জানেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে অনেকগুলো বিষয়ে বিরোধ আছে। মূল বিরোধ তেল নিয়ে, মূল বিরোধ মধ্যপ্রাচ্যের আধিপত্য নিয়ে, মূল বিরোধ রাশিয়া এবং ইউক্রেন নিয়ে, এবং সেখানে ইরানের ড্রোনগুলো যেভাবে কাজ করছে, ইরানের মিলিটারি যেভাবে কাজ করছে, আমেরিকা এটা বন্ধ করতে চায়, সাপ্লাই সাইড। এবং এখানে যদি ইরান তারা সফল হয়, তারা দ্বিতীয় ভারতকে ধরবে, আর ভারতকে ধরলে তো আমাদের অবস্থা কি হবে? এই উদ্দেশ্যে এর আগে একবার তারা আক্রমণ চালিয়েছে, এটা ছিল মানে প্রতীকী আক্রমণ, আর এবার তারা সরাসরি যুদ্ধ করতে চাচ্ছে। এখন সরাসরি যুদ্ধ করার জন্য এই মুহূর্তে যেটি আছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করতে চায়, কিন্তু কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতি হোক না, ইভেন জর্ডান, তারা মিশর সহ কোনো দেশ এমনকি তুরস্ক, কোনো দেশ আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করে মানে নিজ নিজ দেশে ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে দেবে না। ভালো কথা। এই জন্য মানে ইরানকে আক্রমণ করাটা এখন তার প্রেস্টিজের বিষয় হয়ে গেছে। আমেরিকাতে এখন যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা, অর্থনৈতিক সংকট এবং তাদের যে রিজার্ভের যে ঘাটতি, বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে টাকার জন্য। ভেনিজুয়েলাতে সে যে অঘটন ঘটালো শুধুমাত্র টাকার জন্য, কিন্তু এতে তার কিছুই হবে না। এর কারণ হলো তার এত চাহিদা, সেই চাহিদার জন্য পুরো মধ্যপ্রাচ্যকে যদি জিম্মি করে, তাহলে হয়তো সে বছর 5 সুন্দর মতো চলতে পারবে। আদারওয়াইজ সম্ভব না। এখন মধ্যপ্রাচ্যের সব মানুষ মরে গেলে, মরুভূমি হয়ে গেলে, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেলে, এমনকি ইসরায়েলি যদি শেষ হয়ে যায়, তাতেও তার কিছু আসে যায় না। এর কারণ হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে টিকে রাখতে হবে। তো সেই অর্থে এখন ইরানের সঙ্গে তার একটা যুদ্ধ অনিবার্য। সেই যুদ্ধের জন্য তার সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন, যেটিকে বলা হয় 3D মার্কিন মেরিনের সবচেয়ে গর্ব, সবচেয়ে বড়। নর্মালি এই ধরনের পারমাণবিক চালিত যে সকল যুদ্ধজাহাজ রয়েছে, সেখানে 1 ডিভিশন সৈন্য থাকে। 1 ডিভিশন সৈন্য আমাদের দেশে কত হয় জানি না, আমেরিকান মেরিনের 1 ডিভিশন সৈন্য অলমোস্ট 8,500। তো এই 8,500 সৈন্য, যাদেরকে বলা হয় মার্কিন মেরিন, কিন্তু তারা আসলে মার্কিন মেরিন নয়। তারা সমুদ্রে যুদ্ধ করতে পারে, ওখান থেকে প্লেনে করে গিয়ে বিমান বাহিনীর যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যুদ্ধ করতে পারে, এবং স্থলে নেমে সেই পদাতিক বাহিনী, ইনফ্যান্ট্রি, তাদের মধ্যে যুদ্ধ করতে পারে। তাহলে এই 1 ডিভিশন যারা সৈন্য, সেই 1 ডিভিশন সৈন্য এক একটা 8,500 যদি সৈন্য হয়, তাদের লজিস্টিক, সকল লজিস্টিক সাপোর্ট, মানে আমাদের কোনো একটা কয়টা ক্যান্টনমেন্ট আছে যে 8,500 সৈন্য বসবাস করে? তাহলে চিন্তা করুন যে একটা ক্যান্টনমেন্টের মধ্যে যত বারুদ, গোলা বারুদ, কামান, ঘোড়া, তারপর শেষে এয়ারক্রাফট, স্পিডবোট, সব মিলিয়ে এক একটা যুদ্ধজাহাজ, পারমাণবিক যুদ্ধজাহাজ, আপনি আমি কল্পনাও করতে পারছি না, এত বড়। এবং সেই বড় যুদ্ধজাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধজাহাজের নাম হলো আব্রাহাম লিঙ্কন। সেই আব্রাহাম লিঙ্কন তারা সেই পারস্যের কাছাকাছি সাগরে পাঠিয়েছে।
যুদ্ধ করার জন্য, যেন সেখান থেকে সরাসরি ইরানকে আক্রমণ করা যায়। ইরান এটাকে প্রতিহত করার জন্য তাদের যে গান বোর্ডগুলো রয়েছে, ইরানের এই গান বোর্ডগুলো অনেকটা সেই আপনারা যারা মাসুদ রানা, না এটাকে কি বলবো, শত্রুর কবলে পাঞ্জা, পাঞ্জা সিরিজ, দস্যু পাঞ্জা সিরিজ যারা পড়েছেন ছোটকালে, ওখানে কাল্পিকভাবে অনেকটা ফ্যানশিপের কথা বলা হয়েছিল। তো সেই ফ্যানশিপ এটা উড়তে পারতো, ছোট ছোট স্পিড বোট গুলো, তারপরে শেষে সাবমেরিনের মতো ঢুকে যেতে পারতো, আর প্রচন্ড গতিতে স্পিড বোটের মতো চলতে পারতো। ঠিক কাছাকাছি এরকম একটা অবস্থা নিয়ে ইরান যে গানবোট গুলো তৈরি করেছে এত দ্রুতগামী, যেটা এই মার্কিন বড় বড় যুদ্ধ জাহাজের জন্য রীতিমতো মরণ খাবার। এবং ওইগুলোর সঙ্গে আবার মার্কিন মানে সেই গানবোট গুলোর সঙ্গে যেটা ইরানের যে গানবোট গুলো রয়েছে, ধরেন 1000 গানবোট সে ছেড়ে দিল স্পিড বোটের মতো দ্রুত গতিতে, 300 নটিক্যাল মাইল বেগে চলছে। 300 নটিক্যাল মাইল বেগে আপনি কল্পনা করতে পারেন, দেখা যায় না যেটা প্লেনের গতিতে তারা সে চলছে। আর ওইগুলোর সঙ্গে ওদের যে সাবমেরিন, পরমাণু চালিত যে সাবমেরিন রয়েছে ইরানের, তাদের ইন্টারকানেক্টিভিটি, এবং ওইগুলোর সঙ্গে যে তারা বিভিন্ন জায়গাতে সমুদ্রে, গভীর সমুদ্রে যে টর্পেডো মাইন তারা ওইগুলো বসিয়ে রেখেছে, সেগুলোর সঙ্গে রিমোট নিয়ে ওইগুলো চলে, এবং এত দ্রুত চলে যে ওইগুলো কি জেনারেল মিলিটারি বোট না জেনারেল বোট, ওই জিনিসগুলো বুঝে ওঠার আগে তারা একটা অপারেশন চালিয়ে আবার ফিরে চলে আসে। এবং বহু যাকে বলে মার্কিন রণতরীকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে ইরানি নতুন গানবোট, ইরানি ড্রোন। এবং এই গানবোটগুলো এখন সম্মুখ যুদ্ধ, জলযুদ্ধে এবং স্থলযুদ্ধে যে কোনো বিদেশি বাহিনীর জন্য রীতিমতো যন্ত্রণাদায়ক, এবং সেগুলো নিয়ে তারা টহল দিচ্ছে। ইরান টহল দিচ্ছে যে কোথায় সেই মার্কিন আব্রাহাম লিঙ্কন, এবং সেই আব্রাহাম লিঙ্কনকে তারা পাঠিয়েছে সারা দুনিয়া বলছে, কিন্তু তার যে একজ্যাক্ট লোকেশনটা এখন আমেরিকা প্রকাশ করতে পারছে না ইরানের ভয়ে। তো বোঝার চেষ্টা করুন, তো ইরানের বিরুদ্ধে এই যে পাঠালো, সেখানে অ্যাটলিস্ট যদি 1 ডিভিশন সৈন্য তো নর্মালি থাকে, যেহেতু এটা সবচেয়ে বড়, 1.5 ডিভিশন সৈন্য থাকতে পারে, 12,000 সৈন্য থাকতে পারে। তো এরকম মার্কিন সেনাবাহিনীর, নৌবাহিনীর ত্রিমাত্রিক এবং স্থলবাহিনীর আর্মির 12,000 চৌকুশ সৈন্য, সেখানে যদি 200-250 এরকম ফাইটার প্লেন থাকে, F-35 এর মতো ফাইটার প্লেন থাকে, এবং সেগুলো নিয়ে তারা যদি ইরানে আক্রমণ চালায়, তাহলে বুঝতে পারেন যে যুদ্ধটা সর্বাত্মক কোন পর্যায়ে চলে আসবে। এবং এই জিনিসগুলো এখন ইরান প্রচার করছে যে আমরা ছেড়ে দেব না, সর্বাত্মক যুদ্ধ করব। অন্যদিকে আমেরিকা বলছে যে এখন আলোচনার সুযোগ আছে, ইঙ্গিত দিচ্ছে এখন আলোচনার সুযোগ আছে। আবার বলার চেষ্টা করছে আমরা ওখানে যাচ্ছি মূলত সেই খামেনিকে মারার জন্য, আয়াতুল্লাহ আলী খামেনিকে, ধর্মীয় নেতা, তাকে মারবো, অথবা তাকে ভেনেজুয়েলার সেই মাদুরোর মতো তাকে ধরে নিয়ে আসবো। তো এই অবস্থাতে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, মাসখানেক আগে যেটা মনে করেছিল যে ইরান আক্রমণই করবে, ইরানকে আক্রমণ করবে আমেরিকা, এবং সেটা হঠাৎ করে তারা বন্ধ করেছিল ইরানের সেই বিপ্লব উপলক্ষে। এখন সেই বিপ্লবটা ধিমে তালে চলছে, ইরান সেটা নিয়ন্ত্রণ করে নিয়েছে, এবং সেই নিয়ন্ত্রণের প্রেক্ষিতে আবার তারা চিন্তা করলো যে আল্লাহ, এখন তো যদি ইরান 100% তারা নিয়ন্ত্রণ করে ফেলে, তখন তো আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু এখন ধিমে তালে যে আন্দোলনগুলো চলছে, সেই আন্দোলনের মধ্যেই যদি হিট করা যায় তাহলে একটা ভালো ফলাফল আসবে। তো সেই অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালু করেছে, এবং সাথে যদি মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরা এই যে ইউক্রেন যুদ্ধ, করোনার যুদ্ধ, আওয়ামী লীগের পতন, এবং গত 17 মাসের যে অব্যাহত আমাদের অর্থনীতির পতন, রাজনীতির পতন, সব পতনগুলো একীভূত হয়ে আমরা যে কোথায় চলে যাব, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।